আজকে তো আমরা গভীর বেদনা এবং ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমরা এখানে হাজির হয়েছি। বেগম খালেদা জিয়া যেমনটি আজউল বারী হেলাল বলছিলেন, আপনি উপস্থাপনার শুরুর দিকে বলছিলেন যে তিনি কোনো দলের নেত্রীর গণ্ডির মধ্যে কিন্তু আবদ্ধ থাকেননি। তার যদি পুরো বর্ণাঢ্য রাজনীতিক বর্ণিল রাজনীতির যে ইতিহাসটা আমরা যদি একটু চোখ বুলাই তাহলে আমরা দেখব তিনি সব কিছুর সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে, প্রতিহিংসা পরায়ণতার ঊর্ধ্বে উঠে এবং পরশ্রী কাতরতা, যেটা আমাদের যে পতিত প্রধানমন্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি যেটা ছিল, প্রতিহিংসা পরশ্রী কাতরতা, এই সবগুলোর ঊর্ধ্বে তিনি উঠতে পেরেছিলেন, যে কারণে তিনি হয়ে গিয়েছিলেন বাংলাদেশের গণতন্ত্রের মা। জনগণ তাকে মায়ের মতো, সর্বস্তরের মানুষরা তাকে সম্মানের জায়গায় আসীন করেছে। সে কারণে আজকে তার এই যে তার মৃত্যুর খবর, ইন্তেকালের খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে আজকে আপনি দেখেন আমরা প্রায় ধরেন 12 ঘন্টার বা প্রায় 18 ঘন্টার মতো হয়ে যাচ্ছে, 18 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে। আপনি পুরা ভার্চুয়াল জগৎটা আপনি দেখেন খালেদা জিয়াময়। তার প্রতি কী অপরিমেয় ভালোবাসা, কী শ্রদ্ধা। এবং আমার বিশ্বাস যে আমরা যেই জানাজাটা দেখতে যাচ্ছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজাকে বলা হয় এই যাবৎকালের পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা আর কখনো হয় নাই। আমি ধারণা করি যে তখন তো জনসংখ্যা ছিল 8 কোটি, সেই তখনকার প্রেক্ষাপটে সেটি ছিল সর্ববৃহৎ জানাজা। এবং আমি ধারণা করি আমরা যে জানাজার সামনে আছে আমাদের, সেই জানাজাটি সেই রেকর্ডকেও ছাড়িয়ে গিয়ে পৃথিবীর বৃহত্তম জানাজার শ্রদ্ধা জানার জন্য মুখিয়ে আছে। সারা দেশ থেকে মানুষের ঢল নামছে ঢাকামুখী, এবং ঢাকার প্রত্যেকটা মানুষও সেই। তো এই যে ভালোবাসার জায়গাগুলো, মানুষ তো আমরা দুর্দণ্ড প্রতাপশালী যত শাসককে আমরা দেখেছি, গত 15 বছর আমরা দেখেছি কিভাবে প্রতিপক্ষকে তুচ্ছ তাচ্ছিল্য করে বেগম খালেদা জিয়া কেন মরছে না, কেন এই যে তার প্রতি যত বেশি জুলুম হয়েছে মানুষের, এদেশের মানুষের তার মানে বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা, তার প্রতি অনুরাগটা ততই বেড়েছে। এবং সেটার প্রমাণ কিন্তু আমরা দেখছি। আসলে তো উপর থেকে কিন্তু সিদ্ধান্ত হয় সম্মান, কাকে আল্লাহ সম্মানিত করবেন, কাকে আল্লাহ বেইজ্জতি করবেন। আপনি দেখেন, যদি আপনি প্রত্যেকটি তার পতিত প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো যদি শুনেন, তার সেই যে ঘৃণার যে চাষ তিনি করেছেন এবং প্রতিপক্ষকে অপ্রাসঙ্গিক করে ফেলার যে, বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করে ফেলার যে তার দুর্বিনীত একটা প্রবণতা ছিল, সেটার কিন্তু ফল তিনি হাড়ে হাড়ে এখন টের পাচ্ছেন। আমি জানি না, নিশ্চয়ই তিনি ভার্চুয়াল জগতে সেখানে দিল্লিতে থাকলেও তো আশ্রয়ে থাকলেও তিনি কিন্তু এগুলো দেখছেন। তার জন্য এর চাইতে বড় শাস্তি আমার মনে হয় আর কিছু হতে পারে না। তো এই যে বেগম খালেদা জিয়ার এই সাফল্যটা কেন, তিনি কিন্তু আপাদমস্তক একজন অত্যন্ত আভিজাত্যের তার ছাপ, তার চলনে বলনে কথনে সব কিছুর জায়গায় তিনি কখনো প্রতিপক্ষকে আক্রমণ করে কোনো কথা বলেছেন, কোনো কটুবাক্য উচ্চারণ করেছেন, এটা তার পুরো রাজনৈতিক ইতিহাসে। তিনি তো চেয়ারপারসনই আছেন বিএনপির, প্রায় 41 বছরের মতো চেয়ারপারসনের আসনে আসেন। এবং এই সময়টাতে তিনি কিন্তু কখনো প্রতিপক্ষকে এমন কিছু বলেন নাই যেটা আজকে তার ব্যাপারে কেউ বলতে পারে, উত্থাপন করতে পারে, সেই সুযোগই তিনি দেন নাই। তিনি যখন দেশ শাসন করেছেন, তিনি সর্বোচ্চ দুর্নীতি থেকে 1000 মাইল দূরে ছিলেন। তাকে তার অফিসে কাজ করতেন মহিউদ্দিন খান মোহন, আমাদের বন্ধু। তিনি, আমিও তখন প্রধানমন্ত্রীর অফিসে, আমি সেই বিটে কাজ করতাম, প্রধানমন্ত্রী অফিসের নিউজ কভার করতাম। আমরা দেখেছি যে যেখানে ন্যূনতম দুর্নীতির কোনো সম্ভাবনা আছে, আশঙ্কা আছে, সেই ফাইলগুলো তার ধারে কাছে নেওয়া যায়নি। বিশেষ করে তিনি একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যে কারণে জ্বালানি মন্ত্রণালয়কে বলা হয় বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং সবচেয়ে মোটা দাগে দুর্নীতির জায়গাগুলো। তিনি কিন্তু অনেক বিদ্যুৎ প্রকল্প, আমি এনার্জি বিটেও আমি কাজ করেছি, আমি জানি অনেক বড় বড় বিদ্যুৎ প্রকল্পের তার সময় অভিযোগ আছে যে এগুলো বাস্তবায়নে নেই। কেন হয় নাই? তিনি যেখানে
ন্যূনতম গন্ধ পেয়েছেন যে এটাতে নিচের লেভেল থেকে যে দিক থেকে ফাইলগুলো উঠে আসে সেখানে কোনো অবৈধ লেনদেন হতে পারে সেই ফাইল উনি সাইন করেন নাই, যে কারণে ওই প্রকল্পগুলো বাস্তবায়ন উনি দুর্নাম নিয়েছেন। বিদ্যুতে মানুষের কষ্টের কারণে কিছুটা ওনাকে সেই দুর্নামও সইতে হয়েছে, কিন্তু দুর্নীতিকে তিনি প্রশ্রয় দেন নাই। এরকম স্পেসিফিক বলতে গেলে অনেকগুলো ঘটনার কথা বলা যায়। তো এই যে জায়গাটা, তার যে ক্লিন ইমেজের জায়গাটা, তার যে সবসময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তার আপোষহীন অনড় যে দৃঢ়চেতা যে মনোভাব, তার মধ্যে একটা জিনিস আমি দুটো ঘটনা ছোট্ট করে আমি উল্লেখ করি সংক্ষেপে আমি উল্লেখ করতে চাই যে আপনারা জানেন যে আমরা পার্বত্য চট্টগ্রামে একটা লং মার্চ করেছিলেন তিনি, সেই লং মার্চে আমি সঙ্গী হয়েছিলাম। নারায়ণগঞ্জে যাওয়ার পরে তাকে সেখানে আটকে দেয়া হলো, সেই শামীম ওসমানের বাহিনী গুন্ডামি করে সেখানে অবরোধ করে সব আড়াআড়িভাবে ট্রাক বাস বসিয়ে, কিন্তু সেখানে অনেকে পরামর্শ দিয়েছিল ম্যাডাম আপনি ফিরে যান, যে অবস্থা করেছে যেতে পারবেন না, কিন্তু সেখানে ঘন্টার পর ঘন্টা তিনি সেখানে বসে থেকে তিনি সেখান থেকে ফিরেন নাই, সেই বাধা অতিক্রম করে তিনি গেছেন। ফেনীতে জয়নাল হাজারীর বাহিনী সেখানে গুন্ডামি করলো, গুলি করলো, তার উপর হামলা করলো, কিন্তু তারপরও তার পথকে সে অপ্রতিরোধ্য। তিনি এই জায়গাটাতেই যিনি আপোষহীন, কেন তার বেলায় এই শব্দটি প্রয়োগ করা হয়েছে, মূলত এসব ক্ষেত্রে তিনি কখনোই আপোষ করেন নাই এবং দৃঢ়চেতা ছিলেন, এই কারণেই সে আপোষহীন উপাধিটা তাকে দেওয়া হয়েছে।